আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। ডাক্তার আঙ্কেল সামিয়ার আম্মুকে চেক আপ করে বললেন, হার্ট অ্যাটাক করেছেন, এখন থেকে খুব যত্নে রাখবে, আর কোনো বিষয় যেন কখনো চিন্তা না হয় সেদিকে খেয়াল রাখবে। ডাক্তার আঙ্কেল বাসা থেকে বের হওয়ার একটু পরেই আব্বু আর সামিয়ার আব্বু বাসায় আসলো। সামিয়ার আব্বু সামিয়ার আম্মুকে সেন্সলেস অবস্থায় দেখে বলল, কি হয়েছে সুলতানার? আমি সামিয়ার আব্বুকে শিয়াবের বলা কথা এবং তা শুনে সামিয়ার আম্মুর সেন্সলেস হওয়ার কথা বললাম। সামিয়ার আব্বু সামিয়ার ব্যাপারে শোনার পর আমার আব্বুকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। আব্বু কি বলে সান্ত্বনা দিবে সে ভাষা তার নেই। সবারই একটাই কথা, কেন আমরা সামিয়ার কাছ থেকে বিষয়টা একবারের জন্য শুনলাম না। আমি রুমে এসে শুয়ে পড়লাম আর ভাবতে লাগলাম সেদিনের কথা, যেদিন সামিয়া বলেছিল, শাহিদ, তুমি আমাকে সবসময় তুলে খাওয়াবে তো? আমি বলেছিলাম হ্যাঁ খাওয়াবো। এরপর সে বলেছিল, তুমি আমাকে না খাইয়ে দিলে আমার ভালো লাগে না। জানি না সামিয়া এখন কেমন আছে। আমার একটা ভুলের জন্য আজকে আমাদের এই অবস্থা। এতদিন সব দোষ সামিয়াকে দিয়ে এসেছিলাম, তাকে সন্দেহ করে ছুঁড়ে ফেলে দিয়েছিলাম। এটাই ছিল আমার ভালোবাসা? যে আমাকে নিঃস্বার্থভাবে ভালোবেসেছিল তাকেই কষ্ট দিলাম। সেদিন যদি সামিয়ার একটা কথা শুনতাম তাহলে হয়তো বা এমন হতো না। এখন নিজের প্রতি খারাপ লাগছে। সারা রাত চোখের দুইটা পাতা এক হয়নি। মন চাচ্ছে দৌড়ে সামিয়ার কাছে যেয়ে বলি, সামিয়া প্লিজ, তোমাকে কষ্ট দিয়েছি, প্লিজ মাফ করে দাও। কিন্তু সে আছে কোথায় সেটাই তো আমার অজানা। না, বসে থাকলে চলবে না, আমাকে খুঁজে বের করতেই হবে। সকালে কোনো মতে ফ্রেশ হয়ে গাড়ি নিয়ে বের হলাম থানার উদ্দেশ্যে। সেখানে যেয়ে সামিয়ার সম্পর্কে কিছু জানতে পারি। থানায় পৌঁছে ওসিকে সামিয়ার ব্যাপারে জিজ্ঞাসা করলে তিনি বললেন, স্যার, সামিয়া ম্যাম আজ থেকে 3 বছর আগে তার সকল কিছু জমা দিয়ে চলে গেছেন। কোথায় গেছে তা বলতে পারবেন কি? আমি থানায় দেরি না করে চলে গেলাম সেই পরিত্যক্ত অবস্থায় থাকা বাসাটাতে। কোনো দিন সেদিকে যাওয়া হয়নি। বাসার কাছে যেয়ে দেখি একটা সাইনবোর্ড ঝুলিয়ে আছে, আর সেখানে লেখা আছে, এই জমির বর্তমান মালিক শাহিদ হাসান শাহী। এটা দেখে চোখ দুটো নোনা জলে ভিজিয়ে গেল। আমার খুশির জন্য সে এত কিছু করেছে। আমি পাশের একটা টং দোকানে যেয়ে দোকানদারকে বললাম, মামা, এই যে বাসাটা দেখতে পাচ্ছেন, এটার মালিক কি এখানে এসেছিল? না মামা, কোনোদিন দেখিনি। শুনলাম বাসাটা হাসপাতাল বানাবে, যেটাতে গরিবদের চিকিৎসা করবে। কেন মামা, তোমার কেউ হয় নাকি? আমি দোকানদারকে কিছু না বলে গাড়ি নিয়ে বের হলাম সামিয়াকে খুঁজতে। কোথাও যদি একটাবার দেখা পেতাম। সারাদিন খোঁজাখুঁজি করে হতাশ হয়ে ফিরে আসলাম। পরদিন আবার বের হলাম খুঁজতে। লোকজনকে সামিয়ার ফটো দেখাচ্ছি, কিন্তু কেউ বলতে পারছে না কোথায় আছে। আমি সারা দিন সামিয়াকে খুঁজি আর রাতে কেঁদে কেঁদে বালিশ ভিজাই। সামিয়ার আব্বু আর আমার আব্বু মিলে সামিয়াকে খুঁজছে, কিন্তু কোথাও সামিয়ার মিল পাওয়া যাচ্ছে না। কেটে গেল 1 মাস। এই 1 মাসে সামিয়াকে পুরো রাজশাহী শহর তন্ন তন্ন করে খুঁজেছি, কিন্তু পাওয়া যায়নি। সামিয়ার আম্মু সামিয়ার কথা ভেবে এখন বেশি অসুস্থ। এভাবে কেটে যায় 1 বছর। আমিও নিজেকে ঘরবন্দি করে রেখেছি, কোথাও আর যেতে মন চায় না। সব সময় সামিয়ার ছবি বুকে নিয়ে কান্না করি। মাঝে মাঝে কোলবালিশকে জড়িয়ে ধরে চুমু দিয়ে বলি, এটাই আমার সামিয়া। কথা বলি, সামিয়া তুমি এতদিন কোথায় ছিলে? জানো, তোমাকে কত জায়গায় খুঁজেছি, কিন্তু আমার সামিয়া নামক কোলবালিশটি কোনো কথা বলে না। আব্বু আম্মু আমার এই রকম অবস্থা দেখে খুবই চিন্তিত হয়ে পড়ে। বন্ধুরা বাসায় এসে আমাকে দেখে যায়। তারা আমাকে বাইরে ঘুরতে নিয়ে যাওয়ার জন্য অনেক চেষ্টা করেও তাতে ব্যর্থ হয়েছে। আমার চুলগুলো বড় বড় হয়ে গেছে। নিজের শরীরের প্রতি যত্ন নেওয়ার কথাই ভুলে গিয়েছি। দেহের ওজন আগের থেকে কমে গেছে। কেমন জানি চিকনা চিকনা লাগে। রাতে অন্ধকারে রুমে বসে থেকে ফোনটা হাতে নিয়ে নেড়েচেড়ে দেখতেছি। কতদিন পর আজকে আবার ফোনটা হাতে নিলাম। কয়েক পার্সেন্ট চার্জ আছে ওয়ালপেপারে। আজ থেকে 4 বছর আগের তোলা সামিয়ার একটা ফটো সেভ করে রাখা আছে। সেখানে সামিয়া কাশফুলের পাশে দাঁড়িয়ে থেকে কাশফুলের কোমল ছোঁয়া নিচ্ছে। ছবিটা তুলেছিলাম পদ্মার চরে। ছবিটার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছি। হঠাৎ ফোনটা বেজে উঠল। দেখে অপরিচিত নাম্বার থেকে কল এসেছে। রিসিভ করতেই একটা ছোট বাচ্চা কান্না করতে করতে বলল, বাবাই, মামুনি অসুস্থ হয়ে পড়েছে।
কথাটা শুনে কলিজাটা কেমন মোচড় দিয়ে উঠল। আজ 1 বছর পরে আবার সেই ছোট্ট বাচ্চাটি আমাকে ফোন দিয়েছে। এখনও তার কথাগুলো আগের মতোই আছে। কথাগুলোর মাধ্যমে বুঝতে পারলাম এটা সেই ছোট্ট বাচ্চা। কি বলবো আমি ভেবে পাচ্ছি না। আমি তো বাচ্চাটিকে চিনি না। কোথায় তার বাসা, কে তার মামুনি, আর আমি বা তার অসুস্থ মামুনিকে কি করব? আমি তাকে বললাম, আম্মু তোমার মামুনির নাম কি? আমার কথা শেষ হতেই ফোনটা কেটে দিল। আমি ফোন দিব কিন্তু ফোনে কোনো ব্যালেন্স নেই। ইমার্জেন্সি নিয়ে ফোন দিলাম কিন্তু সুইচ অফ দেখাচ্ছে। আম্মু আমার পাশে এসে বসলো, আমার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, বাবা তুই আমাদেরকে কেন এত কষ্ট দিচ্ছিস? আমি অবাক হয়ে বললাম, কই আম্মু, আমি কেন তোমাদের কষ্ট দিতে যাব? আর কোথায় তোমাদের কষ্ট দিচ্ছি? বাবা তুই যে 1 বছর আগে ধরে নিজেকে রুমের মধ্যে বন্ধ রেখে কষ্ট দিচ্ছিস, এতে কি আমরা কষ্ট পাচ্ছি না? তুই এখন নিয়মিত খাওয়া দাওয়া করিস না, এতে কি আমরা কষ্ট পাচ্ছি না? শোন বাবা, আমরা তোর বাবা মা। কোনো সন্তান যদি ভালো না থাকে তাহলে বাবা কি করে ভালো থাকবে বল? আমরা তো সামিয়াকে কম খুঁজিনি, বা তুইও তোর কম জায়গায় খুঁজিসনি। কোথায় পেয়েছিস কি? যা হওয়ার তা হয়ে গেছে। এটা নিয়ে এখন পড়ে থাকলে চলবে কি? এখন আমাদের বয়স হয়ে গেছে, এখন আমাদের রেস্ট নেওয়ার সময়। কিন্তু দিন দিন আমাদের কষ্টটা বেড়েই যাচ্ছে। আমরাও তো চাই জীবনের শেষ মুহূর্তটা একটু হাসি খুশিভাবেই কাটাতে। প্রত্যেক বাবা মাই চায় শেষ মুহূর্তে তাদের সন্তানদেরকে হাসি খুশি দেখতে। প্লিজ বাবা তুই আগের জীবনে ফিরে আয়, সব কিছু আবার নতুন করে শুরু কর। আমরা আর তোর এই অবস্থা মেনে নিতে পারছি না। আর যদি তোর কিছু হয়ে যায় তাহলে আমরা কি নিয়ে বাঁচবো? আসলেই তো আম্মু ঠিক কথাই বলেছে। প্রত্যেক বাবা মাই তো চায় তাদের সন্তানদেরকে হাসি খুশি দেখতে। প্রত্যেক বাবা মাই তো চায় জীবনের শেষ সময়টা হাসি খুশিভাবে কাটাতে। আর তাদেরকে হাসি খুশি রাখার দায়িত্ব হলো প্রত্যেক সন্তানের। আজকে কেন তারা এত কষ্ট করবে? জীবনের শেষ সময় এসে দুঃখ কষ্ট কেন জীবনসঙ্গী হবে তাদের? তারাও তো আমাদের জন্য কম সংগ্রাম করেনি। সন্তানের ভবিষ্যৎ চিন্তা করে নিজের জীবনকে বিলিয়ে দিয়েছে অর্থ উপার্জনের রাস্তায়, যেখানে অতিবাহিত হয়েছে তাদের লাইফ সার্কেলের মিনিমাম 75% সময়। শেষ সময়েও যদি কষ্ট করতে হয় তাহলে তো আমাদের মতো সন্তানের কোনো প্রয়োজন নেই তাদের। আম্মু কান্না করেই যাচ্ছে। আমি আম্মুর চোখের পানি মুছে দিয়ে বললাম, আম্মু আমি এখন থেকে আগের মতো হয়ে যাব, তোমাদেরকে আর কষ্ট দিব না। এখন ডাইনিং টেবিলে চেয়ে 1 প্লেট ভাত নাও, তোমার হাতে অনেক দিন ধরে তুলে খাওয়া হয়নি। আম্মু আমার কথা শুনে একটু হেসে কপালে চুমু দিয়ে বলল, ঠিক আছে বাবা আয়। আম্মু যাওয়ার পর আমি ফ্রেশ হওয়ার জন্য ওয়াশরুমে ঢুকলাম। আম্মু আমার কথা শুনে কত খুশি হয়েছে। প্রত্যেক বাবা মাই তার সন্তানের মঙ্গল চায়। সামিয়ার কথা মনে হতেই আবার মনটা খারাপ হয়ে গেল। কিন্তু আমিও তো সামিয়াকে ভালোবাসি। একটা ভুলের জন্য আজকে আমাকে এত কষ্ট সহ্য করতে হচ্ছে। সে যদি আমার ভাগ্যে থাকে তাহলে তাকে পাবো। ফ্রেশ হয়ে নিচে আসলাম। আব্বু আর সাফিয়া বসে থেকে খাওয়া দাওয়া করছে, আর আম্মু টেবিলে ভাত নিয়ে বসে আছে। কতদিন পরে আজকে সবার সাথে ডিনার করব। এতদিন নিজের রুমে খাওয়া দাওয়া করতাম। আম্মু আমার জন্য খাবার দিয়ে আসতো, আমি খেতাম। আম্মু খাইয়ে দিতে চাইলে আমি নিষেধ করতাম। আর সাফিয়া তো প্রতিদিন আমার কাছে এসে বায়না ধরতো আমি যেন সকলের সাথে বসে খাওয়া দাওয়া করি। কিন্তু তার বায়না আমার মনের মধ্যে লুকিয়ে থাকা জেদকে হার মানাতে পারেনি। আমি সঙ্গী করে নিয়েছিলাম একাকিত্বকে। একাকী থাকতে খুব ভালো লাগতো। একাই বসে থেকে গল্প করতাম সামিয়ার ছবিগুলোর সাথে আর সামিয়া নামক কোলবালিশটির সাথে। আব্বু আমাকে দেখে বলল, কি ব্যাপার, আমি কিছু ভুল দেখছি না তো? আমি আম্মুর পাশে বসতে বসতে বললাম, ভুল দেখবে কেন? সাফিয়া আমার কথা শুনে আমার দিকে তাকিয়ে খাবার প্লেট রেখে আমার কাছে এসে আমাকে জড়িয়ে ধরে বলল, ভাইয়া তুমি এখন থেকে আমাদের সঙ্গে খাওয়া দাওয়া করবে? হুম। ও তাহলে কত মজা হবে জানো, কতদিন তোমার সাথে বসে থেকে ডিনার করিনি। এখন থেকে একসাথে ডিনার করব। এবার খুশি? হ্যাঁ। আম্মু আমাকে খাইয়ে দিল। খাওয়া দাওয়া শেষ করে আব্বুকে বললাম, আব্বু কালকে থেকে আমি অফিসে যাব, তুমি এমডি সাহেবকে বলে দিও। দীর্ঘদিন ধরে নিজেকে একাকিত্বের মধ্যে রেখেছিলে, এখন অফিসে না যেয়ে কয়েকদিন বন্ধুদের সাথে সময় কাটাও, নইলে বোরিং ফিল করবে। আমি কাল থেকেই অফিসে জয়েন করব, এটাই ফাইনাল। ঠিক আছে।
পরের দিন সকালে নাস্তা করে সেলুনে গেলাম। সেলুনে যেয়ে চুলগুলো কাটলাম। বাসায় এসে গোসল করে অফিসে চলে গেলাম। তবে সাধারণভাবেই গেলাম, নিজেকে গোছানোর মতো আর সময় নেই। তাছাড়া এসবের প্রতি ভক্তি উঠে গেছে। মনের মানুষটা যদি পাশে থাকতো তাহলে হয়তো মনে কিছুটা রস জন্মাতো। অফিসে যাওয়ার পর সবাই আমাকে স্বাগতম জানালো। অনেক দিন পর আজকে অফিসে আসলাম। সকলের সাথে কথা বলে আমি আমার কেবিনে চলে আসলাম। একটু পরে আমার পিএ নেহা এসে বলল, স্যার, আপনাকে আজ কতদিন পর দেখছি। স্যার, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, তুমি কেমন আছো? আমিও ভালো আছি। অফিসটা এখন থেকে খুব ভালোভাবে চলবে। অফিসে কিছুক্ষণ কাজ করে বাসায় আসলাম। প্রথম দিন আজকে ভালো লাগছে না। পরের দিন আবার অফিসে গেলাম। নেহা মেয়েটি যথেষ্ট ভদ্র এবং মিশুটে, মধ্যবিত্ত পরিবারের মেয়ে। বাবা মা আর ছোট ভাই নিয়ে সংসার। তার বাবা একটা ব্যাংকে জব করতেন, এখন অবসরে আছেন। দেখতেও খুব সুন্দর, কিন্তু কোনো দিন রূপের বড়াই করেনি। আমার সঙ্গে একেবারে ফ্রি। আমি তাকে বোনের মতোই দেখি। 2 বছর আগে লেখাপড়া শেষ করে আমার কোম্পানিতে চাকরির ইন্টারভিউ দেয়। ভাগ্যক্রমে টিকিয়ে যায়। তার কাজে মুগ্ধ হয়ে আমি আমার পিএ বানিয়ে দেই। এখন সে ভালো স্যালারি পায়। কেবিনে বসে থেকে ল্যাপটপ অন করতেই নেহা আমার রুমে আসলো। নেহা বলল, স্যার, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, তোর কি অবস্থা? আর তোকে কতবার বলবো আমাকে স্যার না বলে ভাইয়া বলে ডাকবি? আলহামদুলিল্লাহ ভাইয়া, আমার অবস্থাও ভালো। বিয়ে করবি না নাকি আমি তোর জন্য ছেলে দেখা শুরু করব? আন্টি তো আমাকে বলছে ছেলে দেখার জন্য। বাদ দিন এসব। আগে বলুন, ভাবির কি খবর? মানে ভাবির সন্ধান পেয়েছেন? না, অনেক খুঁজেছি কিন্তু কোথাও পাইনি। সরি ভাইয়া, আমি মনে হয় কথাটা বলে আপনাকে কষ্ট দিলাম। না, সমস্যা নেই। অফিস শেষ করে বাসায় আসলাম। কেটে গেল 1 সপ্তাহ। অফিসে যেতেই নেহা বলল, ভাইয়া, আমাদের কোম্পানির সাথে এফসি কোম্পানির একটা মিটিং আছে, আর মিটিংটা করার জন্য আমাদেরকে সিলেটে যেতে হবে। কবে মিটিং? আগামীকাল বিকেল 3টায়। ঠিক আছে, তুই সব ফাইল রেডি করে রাখিস, সাথে তুইও রেডি থাকিস। ঠিক আছে। রাতে গাড়ি নিয়ে আমি আর নেহা বের হলাম সিলেটের উদ্দেশ্যে। সিলেট পৌঁছে কোম্পানি থেকে যে হোটেলটা বুক করা হয়েছিল সেখানে গেলাম। বিকেলে 3টায় মিটিংয়ের জন্য এফসি কোম্পানিতে গেলাম। সেখানে মিটিং হবে, আর মিটিংটা ছিল একটা প্রজেক্ট নিয়ে। ভালোভাবেই মিটিংটা শেষ হলো। আমাদের কোম্পানির পারফরমেন্স ভালো হওয়ায় প্রজেক্টটা আমাদের কোম্পানি পেয়েছে। আমি নেহাকে নিয়ে ঘুরতে বের হলাম। নেহা সিলেটের কিছুই দেখেনি। ঘোরাঘুরি করে হোটেলে চলে আসলাম। পরের দিন গেলাম জাফলং। সেখানে বেশ কিছু সময় কাটিয়ে একটা রেস্টুরেন্টে লাঞ্চ করে হজরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির মাজার দেখতে গেলাম। মাজার দেখার পরে হোটেলে চলে আসলাম। আগামীকাল সকালে রাজশাহীতে চলে যাব। রাতে রেস্টুরেন্ট থেকে ডিনার করে হোটেলে এসে ঘুমিয়ে পড়লাম। সকালে বাসায় যাওয়ার সময় মনে হলো সিলেটের বিখ্যাত কমলা লেবু আর সাতকরার আচারের কথা। গাড়ি থেকে নেমে দোকান থেকে কমলা লেবু আর সাতকরার আচার নিয়ে গাড়ির কাছে আসতেই লক্ষ্য করলাম একটা ছোট্ট মেয়ে বাচ্চা, বয়স আনুমানিক 3 বছর হবে, রাস্তার মাঝখানের দিকে দৌড়ে যাচ্ছে। মাঝ রাস্তায় তার খেলনার বেলুন উড়িয়ে গেছে। সেটা নেওয়ার জন্যই বাচ্চাটি মাঝ রাস্তায় যাচ্ছে, আর সামনে থেকে একটা বাস হর্ন দিতে আসছে। বাচ্চাটি সেদিকে কোনো খেয়াল নেই। বাসটিও কাছে চলে এসেছে। আমি হাতে থাকা কমলা লেবু আর সাতকরার আচারের ব্যাগ ফেলে দিয়ে দৌড়ে বাচ্চাটির কাছে গেলাম, আর বাচ্চাটিকে কোলে তুলে নিয়ে রাস্তার সাইডের দিকে লাফ দিলাম। আর বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে আমার বিপরীত সাইডে থাকা কারেন্টের খুঁটির সঙ্গে ধাক্কা লেগে যায়। ঘটনাটি দ্রুত ঘটে যাওয়ায় ঘটনাস্থলে অনেক লোক জড়ো হয়ে যায়। আমি বাচ্চাটিকে কোলে নিয়ে দাঁড়াতেই বাচ্চাটি আমাকে বাবাই বাবাই বলতে শুরু করলো। আমি ছোট্ট মেয়েটির মুখে বাবাই বাবাই ডাক শুনে আশ্চর্য হয়ে গেলাম, কারণ এই বাচ্চাটাই হলো সেই বাচ্চা যে আমার কাছে ফোন দিয়ে কথা বলতো। একেবারে সেম কণ্ঠ। আর অবাক করার বিষয় হলো ছোট্ট মেয়েটি আমাকে চিনতে পারলো কি করে? আমাকে কি আগে কোথাও দেখেছে নাকি? কিন্তু আমার তো মনে হচ্ছে না আমি এই বাচ্চাটিকে দেখেছি। তবে বাচ্চাটিকে কেমন জানি আপনি আপন মনে হচ্ছে এটা আমার রক্তের সম্পর্কের কেউ। চারিদিকে কি হয়ে যাচ্ছে সেদিকে আমার কোনো খেয়াল নেই। আমি বাচ্চাটির দিকে তাকিয়ে এসব ভাবছি, আর বাচ্চাটি আমার দিকে তাকিয়ে আছে। পাশে থাকা একটা লোকের ডাকে
আমি আমার ভাবনার জগৎ থেকে বের হয়ে আসলাম। ভাই, আপনার হাত থেকে রক্ত পড়ছে। আমি লোকটির কথায় হাতের দিকে তাকিয়ে দেখি হাত কিছুটা ছিলে গেছে। বাচ্চাটিকে কোলে নিয়ে রাস্তার পাশে লাফ দেওয়ার সময় হয়তো এটা হয়েছে। বাচ্চাটি আমার হাতে রক্ত দেখে বলল, বাবাই, তোমার হাতে রক্ত কেন? বাচ্চাটিকে যতই দেখছি ততই অবাক হয়ে যাচ্ছি। আমাকে বাবাই বাবাই বলতেছে কেন? আমি বাচ্চাটিকে জিজ্ঞাসা করলাম, আম্মু তোমার নাম কি? আমার নাম ইসলাম তাহান ওইটি। নামটা শুনতেই বুকটা কেঁপে উঠল, কারণ আজ থেকে 4 বছর আগে আমি সামিয়াকে বলেছিলাম সামিয়ার আমার মেয়ের নাম কি রাখবো জানো? কি রাখবে? ইসরাত জাহান ঐশী রাখবো। নামটা কেমন হবে? সামিয়া আমার কপালে ভালোবাসার পরশ এঁকে দিয়ে বলল। খুব সুন্দর নাম, আমার পছন্দ হয়েছে। কথাটা ভাবতেই চোখে পানি পড়তে লাগলো। ঐশী আমার চোখের পানি মুছে দিয়ে বলল, বাবাই, কান্না তুলতেছ কেন? আমি আর মনের ভিতর কথা চেপে না রেখে ঐশীকে বললাম, আম্মু তুমি আমাকে চিনো? আমাকে তুমি কোথায় দেখেছিলে? আমার আম্মুল মোবাইলে। কিছুটা অবাক হয়ে বললাম, তোমার আম্মুর নাম কি? আমার আম্মুল নাম সামিয়া দাহান। ঐশীর কথা শুনে আমার হার্টবিট বেড়ে গেল। আমার ছবি ওর আম্মুর মোবাইলে, আর ওর আম্মুর নাম সামিয়া। তাহলে কি আমার সামিয়া? পিছন থেকে কে যেন বলল,